নমস্কার, দেখছেন ফোর্থ পিলার উইথ দ্য পিপল। আমি সোফিয়া। আজ 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। বাংলাদেশের সমস্ত নাগরিককে, বাংলাদেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজকের আলোচনা, আজকের অনুষ্ঠান শুরু করব। আমরা আজ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে ফিরে দেখব। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অংশগ্রহণ, বাংলাদেশের পাশে থাকা এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের প্রকাশ, আত্মপ্রকাশ, এই নিয়েই আমরা আজ আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন তিনজন বিশিষ্ট ব্যক্তি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল আর ভাদুড়ী, রয়েছেন সিনিয়র জার্নালিস্ট সুজন দত্ত এবং আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপ মুখার্জি, মিলিটারি হিস্টোরিয়ান এবং স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। প্রথমেই সন্দীপবাবু, আপনার কাছে আসি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরিপ্রেক্ষিত এবং ভারতের সেই মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়া, আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, এই নিয়ে অনেক রকম ব্যাখ্যা এখন আমরা দেখতে পাচ্ছি সমাজ মাধ্যমে। কেন বলছি, এতদিন এটা ইতিহাসের বইতে ছিল এবং লোকে সিরিয়াসলি সেটা ইতিহাস হিসেবে জানতো, চর্চা করতো, লোকমুখেও কথাটা অনেক সবাই জানতো। কিন্তু এই বর্তমান প্রজন্মেতে আমরা সীমান্তে দুপারেই দেখছি, বাংলাদেশেও দেখছি, ইন্ডিয়াতেও দেখছি, যে এই ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ভারতের ভূমিকা নিয়ে অনেক রকম বেঠিক ভাষ্য, যাকে বলে, মানে ন্যারেটিভটা সবসময় ঠিক নয়। কেন হয়েছিল, কি হয়েছিল, তার পরিণাম কি হয়েছিল ইত্যাদি একটু আমাদের, ওই জন্য আপনি প্রশ্নটা খুব সঠিক জায়গা থেকে শুরু করলেন, আমাদের পরিপ্রেক্ষিতটা জানা দরকার। আপনারা জানেন যে স্বাধীনতার পর থেকে, ভারত পাকিস্তান ভাগ হওয়ার পর থেকে, পূর্ব পাকিস্তান হওয়ার পরই ওখানে ভাষা আন্দোলন শুরু হয়। পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক আগ্রাসন, অর্থনৈতিক ঔপনিবেশিক একটা সিচুয়েশন ওরা তৈরি করেছিলেন। যদিও পূর্ববঙ্গের জনসংখ্যার দিক দিয়ে বেশি, কিন্তু ডোমিনেশনটা ছিল পশ্চিম পাকিস্তানের। তারা সেটা ভাষাতেও নিয়ে আসেন, জিন্নাহ সাহেব নিজে নিয়ে আসেন, বাংলা ভাষাকে তুলে দিয়ে শুধু উর্দু বা বাংলা লেখা হলেও রোমান হরফে লেখা হবে ইত্যাদি। ওরা বাংলা ভাষাকে হিন্দুদের ভাষা বলে সেটাকে ব্র্যান্ড করে দিয়ে, তখন পূর্ব বাঙালিরা বিদ্রোহ করে, বাঙালি মুসলমানরা বিদ্রোহ করে, বাঙালি হিন্দুরা তো ছিলই, এবং সেই নিয়ে রক্তক্ষয় হয়, যে নিয়ে ভাষা দিবস আমরা পেয়েছি 21শে ফেব্রুয়ারি ইত্যাদি। সেই আমি খুব ব্রিফলি এটা টাচ করে গেলাম যে কনফ্লিক্টটা শুরু হয়েছিল 47-48 থেকে। রক্ত ঝরছিল, বাঙালিরা শহীদ হচ্ছিল, ঢাকার পথে অন্যান্য জায়গায় শহীদ হচ্ছিল, তখন থেকেই লোকে জেলে যাচ্ছিল। 65-র যে যুদ্ধ হয়, 1965 যুদ্ধ, তার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না পূর্ব পাকিস্তানের। সেটা সম্পূর্ণ কাশ্মীর এবং তারপরে পশ্চিম রণাঙ্গন পাঞ্জাবে সেটা শুরু হয়। কিন্তু পূর্ব পাকিস্তানের লোক সেটা নিয়ে খুব ইনসিকিউর ফিল করেন, যে আমাদের তো মোটে একটা ব্রিগেড আছে এখানে পাকিস্তানি আর্মির, আমরা তো পূর্ব পাকিস্তান, এই যুদ্ধ হলো, আমাদের তো এখানে আপনারা অরক্ষিত রাখলেন। পাকিস্তান বললো যে না না, পশ্চিম দিয়েই আমরা পূর্বকে প্রোটেক্ট করবো, যে পশ্চিমে জয় এনে আমরা পূর্ব বাংলাকে, পূর্ব পাকিস্তানকে প্রোটেকশন দেবো, কেননা পশ্চিমে আমরা জয়ী হই। এই যুক্তিটা পূর্ব বাংলার লোক মানতে পারেনি। তাহলে বললো আমরা তাহলে এক্সপ্লয়েটেড হচ্ছি, ট্যাক্সের টাকা আমাদের, আর্মি তোমরা পুষছো আমাদের টাকায়, আমাদের এখানে ইন্ডাস্ট্রি নেই, আমাদের বর্ডার এখানে সুরক্ষিত নয়, কি হচ্ছে এটা। তারপর পরই শেখ মুজিব ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি যেটা নিয়ে খুব কথাবার্তা হয়, তার সংস্পর্শে আসেন। সেই নিয়ে আগরতলা ষড়যন্ত্র মামলা হয় ওনার বিরুদ্ধে, সিডিশন মামলা, দেশদ্রোহ মামলা হয়, উনি জেলে যান। কিন্তু প্রবল সেখানে জনরোষ, প্রবল আন্দোলনের চাপে ওনাকে ছেড়ে দিতে বাধ্য হয়। কিন্তু ঘন্টা তখন থেকেই বাজছিল। 1970 সালে প্রবল বন্যা হয় পূর্ব বাংলায়, পূর্ব পাকিস্তানে, অনেক লোক মারা যায়। তাতে করে আরো বেশি মানে লোকের মন আরো বিক্ষুব্ধ হয়, যেটা হয় আর কি, সব দিক দিয়ে লোকে বীতশ্রদ্ধ হয়। সেই পরিবেশে জেনারেল ইয়াহিয়া খানের তখন সেখানে সামরিক শাসন চলছে পাকিস্তানে, পূর্ব পাকিস্তানে। সেই পরিবেশে সেখানে নির্বাচন হয়, গণতান্ত্রিক নির্বাচন হয়, যে ইয়াহিয়া খান ক্ষমতা হস্তান্তর করবেন সিভিলিয়ান গভর্নমেন্টকে। মুজিবুর রহমানের আওয়ামী লীগ 75% তারা ভোট পান পূর্ব বাংলায়, এবং মানে ওভারঅল পাকিস্তানে পূর্ব পশ্চিম মিলিয়েও তারা সংখ্যাগরিষ্ঠ হন, যেহেতু বাঙালির অনেক বেশি, জনসংখ্যা বেশি। জুলফিকার আলী ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি তারা দ্বিতীয় হয়, অনেক অনেক কম সিট পেয়ে হয়।
কিন্তু তারা অশনি সংকেত দেখে। যদি পূর্ব বাংলার লোকেদের হাতে পাকিস্তানের ক্ষমতা চলে যায়, তাহলে সেখানে তখন 6 দফার দাবি ছিল শেখ মুজিবের, সেটা স্বায়ত্তশাসনের দাবি ছিল, পূর্ব বাংলা অনেক বেশি ক্ষমতা পাবে, অনেকটা অটোনমি পাবে। সেইটা নিয়ে তারা প্রচার করে যে পূর্ব বাংলা বিচ্ছিন্নতাবাদী একটা এজেন্ডা নিয়ে চলছে, তারা দিতে চায়নি ক্ষমতা, হস্তান্তর করতে চায়নি। সে এইসব যখন হচ্ছে হঠাৎ করে, তখন দেখা গেল যে মানে হিংসাটা খুব ছড়িয়ে পড়লো পূর্ব বাংলায়। তারা পাকিস্তানি সেনাবাহিনীকে আক্রমণ করা শুরু করলো। এইসব মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই তাদের যে পেট্রোল যায়, যে আর্মি ট্রাক চলাচল করে, সাপ্লাই যায়, সেই ট্রাকের উপর সামনে দাঁড়িয়ে পড়ছে লোকে। ওখানে যারা অবাঙালি বিহারি মুসলমান, তাদের উপর আক্রমণ শুরু হলো। মানে মানে অবাঙালিদের উপর প্রবল আক্রোশ পূর্ব বাংলার বাঙালিদের, সেখানে বাঙালি মুসলমান, বাঙালি হিন্দু সবার। সেই নিয়ে তখন পশ্চিম পাকিস্তানে খুব জনরোষ হলো যে ওখানে অবাঙালিদের মারা হচ্ছে ইত্যাদি। তার সঙ্গে সঙ্গে তো আমরা শেখ মুজিবের 7ই মার্চে সে ফেমাস আমরা শুনেছি ঢাকার সেখানে রেস করছে যে এ লড়াই স্বাধীনতার লড়াই, এবারের লড়াই। তো সেটা একদিক দিয়ে স্বাধীনতা ঘোষণাই, মানে অলমোস্ট ডিফ্যাক্টো স্বাধীনতা ঘোষণা, যে এবারের লড়াই স্বাধীনতার লড়াই। তো তারপরে ঘটনাচক্র খুব খারাপের দিকে যেতে লাগলো। ইয়াহিয়া খান ভুট্টো তারা সরে গেলেন, ওই আলোচনা থেকে সরে গেলেন। অপারেশন সার্চলাইটের প্ল্যানিং করা হলো পাকিস্তানি আর্মি হেডকোয়ার্টারে, এবং সেই মতন জেনারেল টিক্কা খান প্রস্তুতি নিলেন যে বাঙালিদের একটা সবক শেখাতে হবে। ক্র্যাকডাউন, মিলিটারি ভাষায় বলে ক্র্যাকডাউন, যে অনেকে মারা যাবে, অনেক হতাহত হবে, একটা প্রবল একটা দমন নেওয়া হবে, যার ফলে বাঙালিরা ভয় পেয়ে যাবে, এই আওয়ামী লীগের এই আন্দোলনটা থেমে যাবে। 25শে মার্চ রাত্রিরে অপারেশন সার্চলাইট হলো। তাদের এই ছিল বুদ্ধিজীবীদের আগে শুরু করো মারাটা, কেন তারাই তো এইসবের নষ্টের গোড়া। এবং হিন্দু জনগণ যারা পূর্ব পাকিস্তানে, তাদের মনে করা হলো তারা কখনোই একাত্ম হতে পারেনি পাকিস্তানের সঙ্গে, তারা ভারতের চর ইত্যাদি। সুতরাং তাদেরও একটা এটা শেখাতে হবে। তাদের নাম দেওয়া হলো মালাউন। এই কথাটা ওখানে খুব খারাপ কথা হিসেবে ব্যবহার হয়, মালাউন। তো সে 25শে মার্চ রাত্রিরে পাকিস্তান সেনাবাহিনীর একটি পার্টিকুলার ব্যাটালিয়ন 18 পাঞ্জাব, 18 পাঞ্জাব, তাদের দায়িত্ব দেওয়া হলো এই মেন দমনটা চালানো। তারা ঢাকা ইউনিভার্সিটিতে ঢোকে, জগন্নাথ হল বা অন্যান্য হলেও তারা গণহত্যা চালায়। তারা বেছে বেছে প্রফেসরদের গুলি করে, তারা ছাত্রদের গুলি করে। সেখানে খুব সামান্যই প্রতিরোধ হতে পেরেছিল, সংগঠিত প্রতিরোধ। তারা রাজারবাগে পুলিশ লাইন আক্রমণ করে। যারা ঢাকায় গেছেন তারা এই জায়গাগুলো বিশেষ দ্রষ্টব্য হয়তো দেখেছেন। বাঙালি পুলিশরা তারা রাতে ঘুমোচ্ছেন তখন, তারা যেভাবে ছিলেন খালি গায়ে লুঙ্গি পরে, তারা সে রাইফেল নিয়ে, লাইট মেশিন গান নিয়ে তারা ছাদে উঠে তারা সারা রাত প্রতিরোধ করেন পাকিস্তানি বাহিনীকে। ভোরের দিকে তারা তাদের গুলি ফুরিয়ে যায়, তখন বাধ্য হয় তারা অস্ত্র নামাতে। তো এই জন্য আওয়ামী লীগ, হিন্দু এবং পুলিশ, এই তিনটে গোষ্ঠীর উপর প্রবল আক্রোশ এসে পড়লো। পূর্ব পাকিস্তানের যারা ইসলামপন্থী, যারা লোকাল রাজাকার যাদের বলা হয়, জামাতে ইসলামী এবং ওই ধরনের পার্টি, তাদের এসে পড়লো আক্রোশটা এই তিনটে গোষ্ঠীর উপর। তারা তো কিছু ভোট পেয়েছিলই, আওয়ামী লীগ তো 75% ভোট পেয়েছে, কিন্তু বাকি ভোট তো অন্যান্য দল পেয়েছিল, সব বাঙালি তো এইদিকে ছিল না। তারা তখন পশ্চিম পাকিস্তানের সঙ্গে হাত মেলালো। আর বিহারিরা তারা আল বদর, আল শামস, এই দুটো তারা টেররিস্ট সংগঠন তৈরি করলো। টেররিস্ট আমরা বলি, ওরা বলে মুজাহিদ, যাই হোক। এবং বাঙালি যারা ওখানকার পাকিস্তানপন্থী, তারা রাজাকার, প্যারামিলিটারি, এগুলো আর কি, আধা সামরিক বাহিনী তারা ফর্ম করলো, করে যৌথভাবে অত্যাচার শুরু হলো। কিন্তু সেইটা হবার সঙ্গে সঙ্গেই যে ঢাকায় এই পীড়নটা, এর খবর ছড়িয়ে পড়লো। এটা তো বারুদ, তো অলরেডি বারুদের স্তূপ ওখানে মজুদ ছিল, মানে অগ্নিগর্ভ পরিস্থিতি ছিল, তার মধ্যে এটা মানে কাঠি পড়লো আর কি, দেশটাই জ্বলন্ত কাঠি। তখন বাঙালি সেনা যারা, পাকিস্তানি সেনাবাহিনী, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, তাদের যে ইউনিটগুলো ছিল তারাও বিদ্রোহ করলো। তারা তাদের পশ্চিম পাকিস্তানের অফিসারদের করে হত্যা করলো, তাদের পরিবারকে হত্যা করলো, করে যুদ্ধ খুবই খারাপ জিনিস, আপনারা জানেন, যুদ্ধ নিষ্ঠুর জিনিস, তো দুতরফি করে তারা তখন স্বাধীনতায় যোগ দিল। এবং জেনারেল এবং আমাদের মুজিবুর রহমান 25 তারিখ রাত্রিরেই উনি জানতেন উনি গ্রেপ্তার হতে চলেছেন। উনি একটা স্বাধীনতা ঘোষণা তখনই একটা করে দিলেন রেডিও থেকে,
জানতেন কিছুক্ষণের মধ্যেই গ্রেফতার হবেন, তাই হলো। তারপরে জেনারেল জিয়াউর রহমান, তখন উনি জেনারেল ছিলেন না, মেজর ছিলেন, কোম্পানি কমান্ডার ছিলেন, চট্টগ্রামে পোস্টেড ছিলেন। উনিও স্বাধীনতা ঘোষণা করলেন চট্টগ্রাম রেডিও থেকে। তারপরে উনি মুজিবের নাম দিলেন, মুজিবের যে ওনার নেতৃত্বে জিনিসটা হচ্ছে। তখন বাংলাদেশের অন্য পরিবেশ। আজকে যারা দাঁড়িয়ে বাংলাদেশ দেখছে ভারতীয়রা বা লোকাল বাংলাদেশিরা, তখনকার পরিবেশ অন্য। আমরা খুব ছোট ছিলাম, রেডিও শুনতাম, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের ভাষ্য শুনতাম অল ইন্ডিয়া রেডিওতে এখান থেকে। আর যাদের যাদের আত্মীয় ওখানে আছে, অনেক যাতায়াত ছিল। সে প্রবল একটা বাঙালি জাতির মধ্যে একটা জাগরণ, প্রবল জাগরণ। রাত্রিরে আমার মনে আছে, আমার বাবা রেডিও শুনে বললেন যে পাকিস্তানের সিভিল ওয়ার শুরু হয়ে গেছে, ইস্ট পাকিস্তান। মানে পশ্চিম বাংলার বাঙালিরাও যেন তৈরি ছিল, তারা মানে সর্বোত্তভাবে তারা তাদের ভাইদের পাশে দাঁড়ালো আর কি। তো অনেকে চলে এলেন পশ্চিম বাংলা, ত্রিপুরা, আসামে অনেকে চলে এলেন। ইস্ট বেঙ্গল রেজিমেন্টেরও তারা এখানে এসে তারা শেল্টার দিলেন। যারা মুক্তিযোদ্ধা যাদের বলা হয়, তারাও চলে এলেন। এসে খবরটা ছড়িয়ে পড়লো যে ওখানে প্রবল একটা এরকম বিধ্বংসী ব্যাপার হচ্ছে। তো আমেরিকার যিনি ওখানে অ্যাম্বাসাডার, ওনার ডেপুটি অ্যাম্বাসাডার ছিলেন আর্চার ব্লাড, উনি টেলিগ্রাম পাঠালেন। আই এম সরি, কনসাল জেনারেল ঢাকায় ছিলেন। এমবাসি তো ইসলামাবাদে ছিল, তো এখানে কনসাল জেনারেল ছিলেন। তো উনি টেলিগ্রাম পাঠালেন যে এরকম বিভৎস নরম হচ্ছে নিক্সন সরকারকে, যেটা ওনারা অবজ্ঞা করলেন, কেন পাকিস্তান ওদের পরম মিত্র। তো এই পরিপ্রেক্ষিতে দেখা গেল বিশ্বের মধ্যে কিন্তু অনেক দেশই তারা পাকিস্তানকে সমর্থন করছে, না পাকিস্তানকে বিচ্ছিন্নতাবাদী শক্তির ইত্যাদিতে, তারা ব্যাপারটা না জেনে না বুঝে এবং ভারত দোষারোপ করছে। তো ইন্দিরা গান্ধীর সঙ্গে সঙ্গে জেনারেল মানেকশকে ডেকে বললেন যে কিছু করা দরকার আমাদের। তো প্রবল বেগে তখন শরণার্থীরা, রিফিউজিরা আসছে। মানেকশ বললেন দেখুন, আমরা অলরেডি আর্মি ডিপ্লয়েড যারা ওয়েস্ট বেঙ্গলে আছে, তারা এখানে নকশাল দমনে ব্যস্ত, ইনসার্জেন্সি। 1 নম্বর। 2 নম্বর, সামনে বর্ষাকাল আসছে, এটা এপ্রিল মাস পড়ে গেল, প্রায় 1 মাসের মধ্যে বর্ষা আসবে। বাংলাদেশ নদী নালার নদীমাতৃক দেশ, ওরম ভাবে সেখানে মিলিটারি অপারেশন করা যাবে না, সময় দিন আমাকে, সময় দিন, আমি করবো। তো উনি কমাস সময় চেয়ে দিলেন। ইতিমধ্যে মুক্তিযোদ্ধারা কোণঠাসা হতে লাগলেন, পাকিস্তান আর্মি সুইপ করতে লাগলো। সুইপ মানে তারা ঢাকা থেকে বেরিয়ে ঝাঁটা দেওয়ার মতন শুরু করলো, জেলায় জেলায়, উপজেলায়, গ্রামে, শহরে তারা গেল। প্যাসিফিকেশন বলে মিলিটারি ভাষায় এটা, মানে সন্ত্রাস দমন বলেন, যাই বলুন আপনি, প্যাসিফিকেশন মানে বিদ্রোহ দমন, যেটাই বলুন। তারা গিয়ে গিয়ে ঢুকে ঢুকে এই আওয়ামী লীগের লোক, হিন্দু বা যারা স্বাধীনতা কামী, তাদের বাড়িতে ঢুকে ঢুকে তারা অত্যাচার, মারা, মহিলা তুলে নিয়ে যাওয়া ক্যান্টনমেন্টে। কেননা একটা বিশেষ করে মহিলাদের উপর অত্যাচার, এটা শুধু লালসার কারণ না, এটা রাজনৈতিক কারণ ছিল। তারা বললো বাঙালিদের রক্ত খারাপ, তারা কখনোই সঠিক মুসলমান হতে পারে না, ওই জন্য তারা পাকিস্তানের প্রতি ওই জন্য তারা বিশ্বস্ত নয়। তাদের মধ্যে যদি পশ্চিমের রক্ত ঢোকানো যায়, পরে প্রজন্ম হয়তো তারা কি বিশ্বস্ত পাকিস্তানি হতে পারবে। এরকম একটা অদ্ভুত নারকীয় একটা ধারণা থেকে তারা সেখানে, মানে মাস রেপ যে কালচারটা সেখানে শুরু হলো। তো এইসব হচ্ছে, আমরা এখান থেকে খবর পাচ্ছি। এদিকে ইন্ডিয়ান বাহিনী তারা প্রস্তুত হচ্ছে, তারা ট্রেনিং দিচ্ছে, তারা মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিচ্ছে, তারা অস্ত্র ট্রেনিং দিচ্ছে, অস্ত্র সাপ্লাই করছে। এবং মুক্তিযোদ্ধাদের বা বাংলাদেশ আর্মির, স্বাধীন বাংলাদেশ আর্মির প্রথম যে ব্যাচ অফিসারদের, সেই তারা মুক্তিযোদ্ধা, মানে ইরেগুলার তারা নয়, তারা রেগুলার বাংলাদেশ আর্মি। কর্নেল ওসমানী ছিলেন, ওনাকে কমান্ডার করা হলো কর্নেল ওসমানীর আন্ডারে। সেই তারা এখানে ট্রেনিং পেতে লাগলো। সেরকম অফিসাররাও আছেন যারা এখানে এখনো আছেন, তারা মানে অবভিয়াসলি তারা সার্ভিসে নেই, কিন্তু আছেন এখনো জীবিত, যারা এখানে ট্রেনিং নিয়েছিলেন। তারা উত্তর বাংলায় দার্জিলিং এর কাছে তাদের ট্রেনিং সেন্টার ছিল। তো এই হচ্ছে প্রেক্ষাপট। এই জিনিস চললো নভেম্বর অবধি। নভেম্বর শীতকাল এলো, জমি শুকিয়ে গেল, ভারত তৈরি হয়ে গেল সব দিক দিয়ে। ইন্দিরা গান্ধী মানে যেটা কি বলবো, পেছন থেকে যারা কোনো আক্রমণ না হয়, ব্যাকগ্রাউন্ডটা তিনি সিকিউর করে রাখলেন। রাশিয়ার সঙ্গে মৈত্রী চুক্তি করলেন আগস্ট মাসে। ব্রেজনেভের সঙ্গে ভারত এবং রাশিয়া মৈত্রী চুক্তি হলো, ভারত সোভিয়েত রাশিয়া, এটা সর্বাঙ্গীন একটা মৈত্রী চুক্তি হলো। তার মধ্যে কতগুলো ছিল, অনুচ্ছেদ ছিল, কতগুলো অধ্যায় ছিল যেগুলো গোপন রাখা হলো, সামরিক সহায়তার ব্যাপারটা।
ইন্দিরা গান্ধী শিওর হলেন যে না, আমাদের আর কেউ পশ্চিমী শক্তি এসে এখন ডিস্টার্ব করতে পারবে না আমরা যখন যাব। পাকিস্তান বুঝতে পারছিল কি হতে চলেছে, কিন্তু তারা বিশ্বের দরবারে সমানে করে যাচ্ছে যে না, ভারত আমাদের ভেঙে দিতে চাইছে। কিন্তু বিশ্বের লোকেরা দেখতে পাচ্ছে যে 1 কোটি শরণার্থী এসছে, কি অবস্থা। এথনিক ক্লিনজিং যাকে এখন, যে তখন এই কথাটা ছিল না, এথনিক ক্লিনজিং এখনকার ভাষায় বলা যায়, সেটা করে এরপরে নভেম্বর মাসে 21 থেকে 22 তারিখে ভারত ডাইরেক্ট, এটা অনেকে বলে ডিসেম্বরে, আসলে সেটা ঠিক নয়, 21-22 তারিখেই ভারত দুটো জায়গায় ভেতরে ঢুকে গেল। আগে থেকেই ভেতরে ঢুকেছিল, মুক্তিযোদ্ধাদের কিছু মুক্তাঞ্চল ছিল, মুজিবনগর ইত্যাদি, যেখানে স্বাধীন বাংলাদেশের প্রথম বর্ডারের কাছে ওটা বলা হতো হেডকোয়ার্টার। তো এক হচ্ছে আমাদের এখানে দক্ষিণবঙ্গে গরিবপুর বলে একটা জায়গা আছে, দক্ষিণ বাংলা যশোরের রাস্তায়, সেখানে আমাদের ট্যাঙ্ক ঢুকলো। এবং ফারাক্কার উল্টো দিকে বগুড়া যেটা আছে পূর্ব বাংলায়, সেখানে হিলি সীমান্ত আছে। ট্রেন স্টেশনটা ঠিক বর্ডারের উপর, মানে একটা ভাগ ইন্ডিয়া প্রায় আর একটা ভাগ ওদিকে। এই দুটো জায়গায় ইন্ডিয়া আক্রমণ করলো, মানে ভেতরে ঢোকার চেষ্টা করলো। সেখানে গরিবপুরে প্রবল বিধ্বংসী ট্যাঙ্ক লড়াই হলো, 11টা ট্যাঙ্ক ধ্বংস হলো পাকিস্তানে। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এরকম এত স্কেলে, বড় স্কেলে একদিনের যুদ্ধে তাদের 3টে সেভার জেটকে গুলি করে নামানো হলো। এই নিয়ে তখন প্রবল আলোড় হলো যে যুদ্ধ শুরু হয়ে গেল। পাকিস্তানিরা বলে সেটাই যুদ্ধের শুরু, ইন্ডিয়া মানতে চায় না। আর হিলিতে আমাদের 8 গার্ডস, মানে আমাদের গার্ডস রেজিমেন্টের 8 নম্বর ব্যাটালিয়নের প্রবল ক্ষয়ক্ষতি হলো। এক রাত্রিরে 4 জন এক কোম্পানির 4 জন অফিসার মারা গেল। এত প্রবল যুদ্ধ হলো সেই হিলিতে 22 তারিখে। যাই হোক, তো যুদ্ধের দামামা বেজে গেল। 3 তারিখ সন্ধ্যাবেলা অপারেশন চেঙ্গিজ নাম দিয়ে পশ্চিম পাকিস্তান একটা অ্যাটাক করলো, বিমান আক্রমণ করলো। তারা ভারতের পশ্চিম প্রান্তের যে সামরিক বিমান বাহিনীগুলো, সেখানে তারা, যেটা ইসরায়েল করেছিল 67 সালে আরবদের ওপর, সেরকম একটা চেষ্টা করলো যে অন দ্য গ্রাউন্ড, মানে মাটিতেই বিমান ধ্বংস করে দেবে। কিন্তু তারা বোকামি করলো, কেননা এই পুরো ব্যাপারটা ভারতীয় ইন্টেলিজেন্সের গট আপ কেস ছিল। অপারেশন চেঙ্গিজের হচ্ছে ফাঁদ পাতা, তাদের সেই যেরকম ইঁদুর ধরে না, ইঁদুরের একটা কল, মানে ভারতীয় যারা ইন্টেলিজেন্স এজেন্সি আইবি, তারা ফাঁদ পেতেছিল যে যাতে করে পাকিস্তান আক্রমণটা করে এবং পাকিস্তান ইন্ডিয়াকে অজুহাত পায়। ইন্ডিয়া সম্পূর্ণরূপে প্রস্তুত ছিল। 3 তারিখ বিকেলবেলা তারা আক্রমণ করেছে। 2 তারিখ, এর প্রমাণ হচ্ছে 2 তারিখ রাত্রিরে ডেথ ওয়াচ যেটাকে বলে, 10টা থেকে 12টার যে সেন্ট্রি, যারা পাহারাদার, আমাদের নেভির আইএনএস বিক্রান্ত বলে এয়ারক্রাফট ক্যারিয়ার, যে জাহাজে মানে সামরিক বিমান থাকে, বিমান আক্রমণ করা যায় জাহাজ থেকে, তারা লুকিয়েছিল আন্দামানের ওখানে পোর্ট কর্নওয়ালিস বলে একটা দ্বীপ আছে উত্তর আন্দামানে। তারা লুকিয়েছিল যাতে দেখতে না পায়, কেউ বুঝতে না পারে। তারা পাকিস্তানি একটা সাবমেরিন পিএনএস গাজী, অলরেডি তারা তখন বে অফ বেঙ্গলে চলে এসছে বিক্রান্তের পেছন পেছন, বিক্রান্তকে ডোবাতে হবে, গোড়াতেই ডুবিয়ে দাও বিক্রান্তকে। গাজী তখন প্রবল খোঁজাখুঁজি করছে, বিক্রান্ত লুকিয়ে আছে পোর্ট কর্নওয়ালিসে। রাত্রির 2রা জানুয়ারি রাত্রি 10টার সময় ডেথ আছে ব্রিজে, মানে ব্রিজ মানে যেখান থেকে জাহাজকে কন্ট্রোল করা হয়, সেখানে একটা মেসেজ এলো, ওপেন সংসার, জাস্ট দুটো ওয়ার্ড, ওপেন সংসার, মানে সংসার খোলো। যে ডিউটি অফিসার সে কিছুই মাথা মুন্ডু বুঝলো না, এরকম কোনো কোড তারা জানেই না। কোডে আসে মেসেজ নো ডাউট, কিন্তু এটা আবার কি কোড? তারা তখন অফিসারদের আরো সিনিয়রদের ডাকলো, এটা কি? আর বিক্রান্তের উপর পুরো ফ্লিট কমান্ডো রয়েছে। ফ্লিট কমান্ড মানে যেটা ওই বে অফ বেঙ্গলে যে পুরো মানে নৌবাহিনী, তার কমান্ডো রয়েছে, ওটা ফ্ল্যাগশিপ। তারা কেউ কিছু বুঝলো না। কিন্তু যিনি বিক্রান্তের ক্যাপ্টেন, ওনাকে যখন খামটা দেওয়া হবে, উনি কিচ্ছু না বলে চুপচাপ নিজের ঘরে কেবিনে চলে গেলেন। কতটা সিক্রেসি দেখুন, ওনার সহযোগীরাও কিছু জানে না। একটা লোহার আলমারি ছিল, সেটা খুললেন, সেখানে অনেকগুলো খাম রয়েছে। এই যে মেসেজটা ছিল ওপেন সংসার, মানে সংসার খোলো, কেউ বুঝছে না। তার মানে হচ্ছে সংসার নামক খামটা খোলো, যে খামের উপরে সংসার লেখা আছে সেই খামটা খোলো। পরবর্তী নির্দেশ তাতে রয়েছে। উনি সেই খামটা খুললেন, তাতে লেখা আছে যে তোমাদের যে
প্ল্যান অনুযায়ী আগে থেকে তো প্ল্যান করা ছিল চট্টগ্রামের থেকে 230 নটিক্যাল মাইল দূরে, যেখানে তোমার মানে এই ফ্লিটের যেখানে অ্যাসেম্বল করার কথা সেখানে চলে যাও গিয়ে আক্রমণ করো। চট্টগ্রাম থেকে 230 নটিক্যাল মাইল দূরে সেখানে অ্যাসেম্বল করো, পুরো তোমার বিক্রান্ত ব্যাটল গ্রুপ কিনে আক্রমণ করো। এটা হচ্ছে 2 তারিখ রাত্রে, আর পাকিস্তানের আক্রমণ হলো 3 তারিখ বিকেলে। সুতরাং ভারত কিন্তু না টেকেন বাই সারপ্রাইজ না কিছু, এটা পুরো প্ল্যান ব্যাপার ছিল। ইন্দিরা গান্ধী সরকারের এটা পুরোপুরি মুঠোর মধ্যে ছিল, পুরোপুরি কন্ট্রোলের মধ্যে ছিল, কিচ্ছু অ্যাক্সিডেন্টালি হয়নি। তো তখন আইএনএস বিক্রান্ত সেই রাত্রিরেই ওখান থেকে সেল করলো। তারা 3 তারিখ ওখানে, পরের দিন তারা 4 তারিখ পৌঁছলো ওখানে, অনেকটা দূর উত্তর আন্দামান থেকে তারা চট্টগ্রামের থেকে 230 মাইল দূরে পৌঁছলো। 3 তারিখ রাতে হয়তো পৌঁছলো। 4 তারিখ 6টায় কথা ছিল, দেরি হয়ে গেল। 4 তারিখ 8টার সময়, সকাল 8টার সময় তাদের বিমান বাহিনী তারা ফ্লাই করলো ডেক থেকে বিক্রান্তের, গিয়ে চট্টগ্রামে বোমা ফেললো। রেস্ট ইজ হিস্ট্রি। তারপরে যুদ্ধ যা হলো আমরা জানি। এই হচ্ছে তার ভূমিকা। কর্নেল বাহাদুরি একজন সেনাকর্তা হিসেবে ভারতের এই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যোগদান এবং বাংলাদেশের আত্মপ্রকাশে ভারতের সহযোগিতা, এটাকে আপনি কিভাবে দেখেন? দেখুন, পলিটিক্যাল মোটিভ তো ছিলই, দ্যাট মানে ইস্ট পাকিস্তানের ইন্টারনাল যেটা মানে প্রবলেম, যেটা সন্দীপ ইন ডিটেল বোঝালো, যেটা অলরেডি ইন্টারনাল পলিটিক্যাল আর সিভিল আনরেস্ট যেটা অলরেডি শুরু হয়ে গেছিল, ওটা একটা অজুহাত পেয়ে গেল ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে একটা কাইন্ড অফ বদলা নেওয়ার, যেটা সাবসিকুয়েন্টলি 71 ওয়ার শেষ হয়ে যাওয়ার পরে ফেমাসলি ইন্দিরা গান্ধী নাকি পার্লামেন্টে বলেছিল যে আমরা 1947-এর পার্টিশনের বদলা নিয়ে নিচ্ছি, পাকিস্তানকে ডিসমেম্বার করা। তো ওটা একটা পলিটিক্যাল এম ছিল। আর মিলিটারি সবসময় মনে রাখতে হবে, মিলিটারি হচ্ছে গভর্নমেন্টের ফরেন পলিসির একটা আর্ম। মানে যে কোনো গভর্নমেন্ট, যে কোনো দেশেরই গভর্নমেন্ট হোক, মিলিটারিকে ব্যবহার করে নিজের ফরেন পলিসিটাকে প্রজেক্ট করবার জন্য। তো 1971 ছিল একটা মানে তৈরি করা, মানে পাকিস্তানি এস্টাবলিশমেন্ট নিজেরাই তৈরি করে ইন্ডিয়ার হাতে দিয়ে দিয়েছিল কি আপনারা নিজের ফরেন পলিসিটাকে প্রজেক্ট করুন। তো সেই সূত্রে ইন্ডিয়ান মিলিটারি ইনভলভ। ইভেন দো, যেমন সন্দীপ বললো, ইন্দিরা গান্ধী চাইছিল এপ্রিল মাসে অ্যাটাক করবার জন্য, কিন্তু জেনারেল মানেক শাহ বললো না, ইট ইজ নট পসিবল। আমরা না প্রপারলি ইকুইপড, না আমরা প্রপারলি প্র্যাকটিক্যালি ট্রেন, আর ওয়েদারও কন্ডিসিভ না, তো সময় লাগবে। তো ইট ওয়াজ অল শিফটেড, মনসুনদের পরে হবে। তো এইটা হচ্ছে পলিটিক্যাল ফিল্ডটাকে থ্রু মিলিটারি প্রজেক্ট করা। তো কর্নেল ভাদুরী, বাংলাদেশের জন্য ভারতের এই সহযোগিতা কতটা জরুরি ছিল, এই বিষয়টিও যদি আলোচনায় আসে। দেখুন, লেট মি ফ্র্যাঙ্ক, মানে বাংলাদেশিরা, মানে ইস্ট পাকিস্তানিরা, বাংলাদেশ তো পরে হয়েছে, ইস্ট পাকিস্তানিরা লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট চালিয়ে যেত अगेंस्ट দি পাকিস্তানি এস্টাবলিশমেন্ট আর পাকিস্তানি মিলিটারি, অ্যাচিভ কিছু করতো না। মানে ইন্ডিপেন্ডেন্স যে বাংলাদেশ পেল, সেটা ইন্ডিয়ান ডাইরেক্ট মিলিটারি ইন্টারভেনশন ছাড়া ইম্পসিবল ছিল। ইম্পসিবল ইন দ্য সেন্স 20 বছর, 30 বছর, 40 বছর, হয়তো এখনো 2024 অব্দি ওই একটা ইনসার্জেন্সি চলতো, লো ইন্টেন্সিটি একটা কনফ্লিক্ট চলতো, কিন্তু ইন্ডিয়ান ইন্টারভেনশন ছাড়া ইন্ডিপেন্ডেন্স পাওয়ার ওদের কোনো মানে স্বাধীনতা, মানে স্বাধীন বাংলাদেশ ক্রিয়েট করার কোনো স্কোপ ছিল না।
কিন্তু এটাতে একটা পয়েন্ট আছে। আমি অনেক বাংলাদেশি অফিসারদের সঙ্গে আর্মি কোর্সেস করেছি ইন্ডিয়াতে। আমি ইন্ডো বাংলাদেশি জয়েন্ট মিলিটারি এক্সারসাইজেও পার্টিসিপেট করেছি। আমি সাবসিকুয়েন্টলিও বাংলাদেশি আর্মি আর নেভি অফিসারদের সঙ্গে আমার যোগাযোগ ছিল ডিউরিং সার্ভিস, এখনো আছে আফটার সার্ভিস। একটা একটা কমন একটা ওদের একটা কি বলা যায় কমপ্লেন, একটা নালিশ আছে। ওই নালিশটা যুক্তিকর, আবার আমার মনে হয় অযুক্তিকর। ওদের নালিশটা হচ্ছে যে ইন্ডিয়া 1971 ওয়ারের ক্রেডিটটা পুরো নিজে নেয়, আমাদের বাংলাদেশিদের কোনো ক্রেডিট দেয় না। এটা একটা 1971 ইন্ডো পাকিস্তান ওয়ার বলে ডিক্লেয়ার করে, কিন্তু এটা লিবারেশন অফ বাংলাদেশ ওয়ার বলে অ্যাকনলেজ করে না। তো আমার মানে এটা একটা সেন্টিমেন্টাল ব্যাপার, তো সেই জন্য আমার খুব ডিফিকাল্ট লাগতো ওদেরকে এক্সপ্লেন করবার জন্য। দেখুন, অ্যাজ ফার অ্যাজ মিলিটারি ইজ কনসার্ন, ইভেন তো আমি মিলিটারি পার্সোনালদেরকেই বোঝাচ্ছি ব্যাপারটা, ওদেরকে বোঝাতে হচ্ছে যে দেখুন, অ্যাজ ফার অ্যাজ ইন্ডিয়ান আর্মি এন্ড এয়ারফোর্স এন্ড নেভি ইজ কনসার্ন, আর ওয়ার ওয়াজ উইথ পাকিস্তান। আমার তখন তো বাংলাদেশ হয়নি, ইট ওয়াজ ইন্ডিয়া বাংলাদেশ ওয়ার। এখন যা মুক্তি বাহিনী এলিমেন্ট বা মানে মিলিটারি, ইস্ট বেঙ্গল রাইফেলস এটসেট্রা, এয়ারফোর্স এলিমেন্টস আর নেভি যারা ডিফেক্টার্স, যারা পার্ট অফ দি মুক্তিযুদ্ধ প্লাস সিভিলিয়ান মুক্তিযোদ্ধা এটসেট্রা, ওরা আমাদের মিলিটারি অ্যালাইজ ছিল। কিন্তু প্রাইমারিলি ওয়ার ওয়াজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান হ্যাপেনিং নট অনলি ইন ইস্ট পাকিস্তান, মানে ওয়েস্ট পাকিস্তানেও তো যুদ্ধ হচ্ছিল। তো ওভারঅল তো ইট ওয়াজ এন ইন্ডিয়া। যদি লিমিটেড হতো ইস্ট পাকিস্তানে, দেন ইট কুড বি কি হ্যাঁ ঠিক আছে, লিমিটেড এম ছিল লিবারেশন অফ বাংলাদেশ, কিন্তু তা তো নয়। মানে ইট ওয়াজ মানে ওয়েস্টার্ন সেক্টরেও যুদ্ধ হচ্ছিল, ইস্টার্ন সেক্টরেও যুদ্ধ হচ্ছিল। আলটিমেটলি বাংলাদেশ লিবারেট হলো। ওটা আসলে মানে ওই 71 ওয়ারে নিয়াজি মানে পাকিস্তান আর্মি সারেন্ডার করলো, তারপরে বাংলাদেশ ক্রিয়েট হলো। তো এখন ওইটা এই একটা ওদের মধ্যে এখনো ওই কমপ্লেন্ট আছে যে ইন্ডিয়া অ্যাকনলেজ করে না যে এটার লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ এন্ড নট ইন্ডিয়া পাকিস্তান ওয়ার। এখন এই একটা সেন্টিমেন্টাল থিং এখনো আছে। প্লাস সন্দীপ যেমন বোঝালো, তখনও 71-এও দুটো এলিমেন্ট ছিল। একটা এলিমেন্ট চাইছিল ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীনতা চাই, আবার আরেকটা এলিমেন্ট চায়নি যে পাকিস্তান থেকে ব্রেক অফ হয়ে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। পয়েন্ট টু নোট, সুজনা সন্দীপ এগ্রি করবে যে অরিজিনাল 7 পয়েন্ট ডিমান্ড যেটা ছিল শেখ মুজিবুরের, ওটার মধ্যে কিন্তু ইন্ডিপেন্ডেন্স ছিল না। এই ইন্ডিপেন্ডেন্সের ব্যাপারটা অনেক পরে ইমার্জ করেছে। তো এই জন্যে ওই একটা কনফিউশন ছিল। এখন এত বছর পরে চিরকাল এই অ্যান্টি ইন্ডিয়া যে লবিটা আর্মিতে, এয়ারফোর্সে, নেভিতেও এক্সিস্ট করেছে, আর সিভিল পলিটিক্যাল স্ক্রিনেও এক্সিস্ট করেছে। এমন না যে 71 পরে সবাই খুব ইন্ডিয়ার দোস্ত হয়ে গেল হ্যান ত্যান। এখন ওভার আ পিরিয়ড অফ টাইম এই শেখ হাসিনার পার্টিকুলার ফ্রেন্ডশিপ বা এই মোদি গভর্নমেন্টের সাথে ওটা বাংলাদেশে এখন ওই যে অ্যান্টি এলিমেন্টস গুলো, ওইগুলো আলাদা করে প্রজেক্ট করেছে যে বাংলাদেশকে ইন্ডিয়ার ভাসাল স্টেট আমরা হয়ে আছি, আমরা স্বাধীন নই, আমাদের আসল স্বাধীনতা নেই। এই যে লজিকটা যেটা আমরা শুনতে পাচ্ছি দ্বিতীয় স্বাধীনতার লজিকটা হচ্ছে ওই
যে আমরা সেই জন্য এটার পরের থেকে আমরা এই রিসেন্ট টাইমে দেখছি এই যে ইন্ডিয়া আমাদের শত্রু, আমরা কলকাতা দখল করে নেবো এটসেট্রা। তো এই এই সব ফ্যাক্টর গুলো কিন্তু সব খিচুড়ি থেকে আজকের ডেটে দাঁড়িয়ে আছে। বেশ, আমি একটু সুজনদার কাছে আসবো। দর্শকদের জানিয়ে দিই, আমরা কিন্তু চেয়েছিলাম বাংলাদেশের কোনো সেনাকর্তা, প্রাক্তন সেনাকর্তা কাউকে পেতে আমাদের এই অনুষ্ঠানে তার বক্তব্য শোনার জন্য, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা কারোর সঙ্গে যোগাযোগ করলেও তারা ব্যস্ত থাকার জন্য আমাদের অনুষ্ঠানে আসতে পারেননি। সুজনদা, আপনার কাছে আসি, যে এই ভাষ্য সম্পর্কে আপনার কি বক্তব্য? একটা সময়ের একটা গর্বের ইতিহাস, ভাষার ভিত্তিতে আন্দোলন করে একটা দেশ স্বাধীন হয়েছে, সারা পৃথিবীর কাছে একটা দৃষ্টান্ত, সেখান থেকে এই যে ইতিহাস আবার পরিবর্তিত হয়ে আসছে, ভাষ্যের এই বদল, এ সম্পর্কে আপনার কি বক্তব্য? একটা হচ্ছে ৭১-এর যুদ্ধ মতন ক্লিয়ার কনসেপচুয়ালাইজ মিলিটারি এক্সিকিউশন বোধহয় মডার্ন পিরিয়ডে পাওয়া খুবই কম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হয়তো এইরকম ক্লিনিক্যাল মিলিটারি এক্সিকিউশন কখনো হয়নি। ইট ওয়াজ আ কম্প্রিহেন্সিভ ডিফিট অফ দ্য পাকিস্তানি ফোর্সেস ইন দ্য ইস্টার্ন সেক্টর। প্রথম যে ছবিটা আছে এটা খুব দুর্লভ ছবি, মানে বাকি পৃথিবীর অন্য জায়গায় দুটো দেশের মধ্যে মডার্ন যুগে এই ধরনের ছবি, যেখানে পাকিস্তানের ইস্টার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল A.K. নিয়াজি ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার সই করছে এবং পৃথিবীর লোকে এটা দেখছে। এটা একটা ঐতিহাসিক ছবি। এবং ওনার ডান পাশে বসে আছেন লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা তখন শুধু ইন্ডিয়ার ইস্টার্ন আর্মি কমান্ডার ছিলেন না, হি ওয়াজ কমান্ডার অফ ইন্ডিয়ান অ্যান্ড বাংলাদেশি ফোর্সেস। এবং ওরা এখানটায় এই ছবিতে কোন ডকুমেন্টটা সই করছে, সেই ডকুমেন্টের ছবিটা যদি একটু সোফিয়া দেখাতে পারো, দ্য ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার। এই যে ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার, যেটা 16 তারিখে, মানে আজকে তার অ্যানিভার্সারি, তা সই হচ্ছে, সেখানটায় পরিষ্কার কয়েকটা জিনিস। একটা হচ্ছে ওনার আইডেন্টিফিকেশন হচ্ছে অ্যাজ কমান্ডার অফ ইন্ডিয়ান অ্যান্ড বাংলাদেশি ফোর্সেস ইন দ্য ইস্টার্ন সেক্টর। দ্বিতীয়ত জেনারেল নিয়াজি এখানটায় সই করছেন নিজে যে আমার সমস্ত ফোর্সেস ইন্ডিয়ান আর্মির ডিসপোজালে, ইন্ডিয়ান আর্মি জেনারেল জগজিৎ সিং অরোরা এখানটায় একটা অ্যাসিওরেন্স দিচ্ছে যে তোমাদের কোনো ক্ষতি হবে না, তোমাদের এবং এই ইনস্ট্রুমেন্টের জন্য ৯৩,০০০ পাকিস্তানি এখানটায় সারেন্ডার, পাকিস্তানি এবং রাজাকাররা সারেন্ডার করে। তার মধ্যে ৭৬,০০০ এর মতন পাকিস্তানি সৈন্য, আর বাকিরা পাকিস্তানি সৈন্যর সঙ্গে হয় প্যারামিলিটারি বা সিভিলিয়ান বা ফ্যামিলি, তারা মিলে এখানটায়। তো এই ৭১-এর যুদ্ধের আর্মির মধ্যে থেকে, মিলিটারির মধ্যে থেকে এই অ্যাকনোলেজমেন্টটা কিন্তু আছে, অফিসিয়াল ডকুমেন্টেও আছে, এবং তাদের ভেতরকার নিজেদের, কর্নেল বাহাদুরি নিশ্চয়ই আর ভালো করে বলতে পারবেন, নিজেদের মধ্যেও একটা অ্যাকনোলেজমেন্ট আছে যে এই যুদ্ধটা এবং বাংলাদেশের জন্মটা সম্ভব হয়েছে ইন্ডিয়ান আর্মি এবং বাংলাদেশ লিবারেশন ওয়ারিয়ারদের যৌথ অভিযান। ওয়েস্টার্ন সেক্টরে যুদ্ধ হচ্ছে, মানে পাকিস্তান এর সঙ্গে পাঞ্জাব, কাশ্মীর, রাজস্থান বর্ডারে, গুজরাটেও যুদ্ধ হচ্ছে, কিন্তু আর্মি হেডকোয়ার্টার থেকে এটা পরিষ্কার ছিল যে পশ্চিমে ইট ইজ আ হোল্ডিং অপারেশন। পশ্চিমে কোনো পলিটিক্যাল আর মিলিটারি অবজেক্টিভ বিয়ন্ড আ হোল্ডিং অপারেশন ছিল না। কিন্তু পূর্বে মানে ইস্ট পাকিস্তান থেকে বাংলাদেশ হওয়া, এইটা একটা ওয়াজ আ ক্লিয়ার কাট পলিটিক্যাল ডিরেক্টিভ অ্যান্ড আ ক্লিনিক্যাল মিলিটারি এক্সিকিউশন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে, অন্তত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই ধরনের ক্লিনিক্যাল মিলিটারি এক্সিকিউশন তিনটে ফোর্সকে ইনভলভ করে, আর্মি, নেভি, এয়ারফোর্সকে ইনভলভ করে। আমাদেরও ক্ষতি হয়েছে, আমরা পশ্চিমে একটা জাহাজ হারিয়েছি, আইএনএস কুক্তি, পাকিস্তান এইদিকে সাবমারিন হারিয়েছে, বিশাখাপট্টনম সন্দীপ যার কথা বললো, PNS গাজী। কিন্তু ইট ওয়াজ আ ক্লিয়ার কাট মিলিটারি এক্সিকিউশন
এবং ইট ইজ ওয়ান অফ দ্য গোল্ডেন চ্যাপ্টার্স অফ দি অ্যানালস অফ মিলিটারি হিস্ট্রি এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড, যে কেউ এটা বলবে। দ্বিতীয়ত, কিন্তু এই ধরনের একটা ইতিহাসকে, এটা একটা আফসোসের জায়গা যে আমরাই এটাকে ডাউন প্লে করছি। এমন একটা সময় ডাউন প্লে করছি যখন জুলাই আগস্ট থেকে বাংলাদেশে এরকম একটা, যাকে বলবো, একটা এত অস্থিরতা চলছে। এই যে ছবিটা দেখালাম একটু আগে, যেখানটা ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার সই হয়েছে, এই ছবিটার লাইফ সাইজ, লার্জার দেন লাইফ সাইজ ছবি ভারতীয় সেনার ইন্ডিয়ান আর্মি চিফের অফিসের লাউঞ্জ ছবিটা ছিল। এই ছবিটাকে এখন ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এই গত সপ্তাহে 9 তারিখের পরে, এবং তার জায়গায় অন্য একটা ছবি লাগানো হয়েছে। এই ছবিটা, এইটা হচ্ছে একটা মিথিক্যাল ছবি। এই ছবিটা দেখাচ্ছে যেন চায়নার সঙ্গে যে 4 বছর ধরে ইস্টার্ন লাদাখে স্ট্যান্ড অফ হয়েছে, সেখানটায় একটা জায়গায় দেখাচ্ছে চাণক্য, একটা জায়গায় একটা অদ্ভুত রকমের হেলিকপ্টার। কর্নেল ভাদুরী নিজে হেলিকপ্টার পাইলট, জানি না কোনোদিন এই ধরনের হেলিকপ্টার দেখেছেন কিনা। সেখানটায় চাণক্য ট্যাঙ্ক ডাইরেক্ট করছে, চাণক্যর ওপরে একটা পাখি, গরুর নাকি, সে নাকি ওপর থেকে স্যাটেলাইটের মতন করে ঘুরে বেড়াচ্ছে, আর পেছনে একটা চ্যারিয়েট আছে, যেন কৃষ্ণা আর অর্জুন সেখানটায় গীতা পাঠ করতে করতে ওরা যুদ্ধ করছে। এই যে এই ধরনের মিথোলজাইজ করা, যে একটা রিয়েল ইভেন্টকে বাদ দিয়ে, এটা একটা মানে আমরা আমাদের নিজেদের আসল মিলিটারি হিস্ট্রিকে আমরা ডিমিন করছি, এবং এমন একটা সময় এটাকে ডিমিন করছি যখন বাংলাদেশে গতকাল 14 তারিখে ঢাকার প্রেস ক্লাবে, যেটা 14ই ডিসেম্বর বাংলাদেশে ওরা বলে শহীদ বুদ্ধিজীবী দিবস, সেখানটায় জামাত সেখানটায় সারাদিন ধরে ঢাকার প্রেস ক্লাবে প্রোগ্রাম করছে, যে জামাত 71-এর যুদ্ধে পাকিস্তানের সাথে গেছিল। এইরকম একটা সময় আমরা এই ধরনের জিনিস এলাও করছি। এটা একটা খুব লজ্জাজনক বিষয়, যেখানটায় পাকিস্তানের সারেন্ডার ইস্টার্ন সেক্টরে, তার প্রমাণ কলকাতায় আমরা যেখানে বসে আছি, আমাদের বাড়ি থেকে 2-3 কিলোমিটার দূরেই আপনি দেখতে পারবেন, আপনি যদি ভিডিওটা চান। বেশ, আমরা একটু ভিডিওটা দেখে নিই। What a fine piece of art, I would say. The credit goes to the present owners to keep this machine in this pristine condition. Closely followed by 1951 Morris Minor, owned by Shubhrata Sarkar of Howrah. এই যে গাড়িটা দেখছেন, এটা একটা 1968 সালের মার্সিডিজ বেঞ্জ। এই গাড়িটাতে চড়ে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি ঢাকার রমনা মাঠে এসেছিলেন ওই ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার সই করতে। এই গাড়িটি এখন কলকাতায় আছে ফোর্ট উইলিয়ামে। এখন যে ইস্টার্ন আর্মি কমান্ডার, তার কনভয়ের একটা গাড়ি এইটা, এবং সেরেমোনিয়াল অকেশনে ব্যবহার করা হয়। এইটা হচ্ছে রিয়েল ইতিহাস। ওই ধরনের মাইথোলজিতে আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু আমাদের দিল্লি থেকে এই সরকার এইরকম মাইথোলজিতে আমাদেরকে বিশ্বাস করতে বাধ্য করছে। দিস ইজ দ্য রিয়েল ট্র্যাজেডি, এবং এই জিনিসটা আমাদের এখন মনে রাখতে হবে, এবং এই প্রমাণগুলো দেখানোটা খুব জরুরি। সন্দীপ বাবু, আপনার কাছে আসি। আপনার কি মনে হয়, মানে এই যে একটা গৌরবের ইতিহাস, যে ছবিটা যেটা সুজনদা বললেন, সেখান থেকে সেটাকে সরিয়ে দিয়ে এরকম একটা মাইথোলজিক্যাল ছবিকে নিয়ে আসা, কি ধরনের চিন্তা ভাবনা? কি মানে এটা কি কংগ্রেস সরকারের সেই সময়কার সাফল্যটাকে কোথাও ভুলে যাওয়া? মানে রাজনীতি একটা খুব বড় পার্ট প্লে করছে আর কি। আমি এটাকে রাজনীতির থেকে ঊর্ধ্বে উঠে দেখি। রাজনীতি বলতে আমরা বুঝি তৃণমূল, সিপিএম, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি মারামারি করছে, ভোট হচ্ছে, হারছে, জিতছে, এরকম, এটা রাজনীতি। যারা এখন ক্ষমতায় আছে সংপরিবার, তাদের ব্যাপারটা হচ্ছে সিভিলাইজেশনাল কনফ্লিক্ট, সভ্যতার সংকট।
যে ভারতীয় রিপাবলিকান কনস্টিটিউশন 47 এবং 50 আছে, সংবিধান প্রদত্ত ভারত, আধুনিক ভারত, এই ভারত তারা কোনোদিন মেনে নেয়নি। অনেক রিসেন্ট অবধি তারা সংবিধানও মানেনি। সংঘের দপ্তরে ভারতীয় পতাকা উঠতো না আজ থেকে 24-25 বছর আগে অবধি। এই যে সেকুলার রিপাবলিকান কনস্টিটিউশনাল ভারত, এই কনসেপ্টটা হচ্ছে 71-এর যুদ্ধটা ছিল তার পিনাকেল, তার একদম চূড়ান্ত সাফল্য। একটা আধুনিক সেকুলার আর্মি, সেখানে সব ধর্মের অফিসাররা রয়েছে। অ্যালবার্ট এক্কা সেখানে পরমবীর চক্র, সেখানে আমাদের ট্রাইবাল খ্রিস্টান, কেউ মনে রাখে না খ্রিস্টান কি ট্রাইবাল। পরমবীর চক্র পাচ্ছেন আমাদের পূর্ব দিকের রণাঙ্গনে, পূর্ব বাংলা পূর্ব দিকের যে রণাঙ্গন, মানে ত্রিপুরা থেকে যারা ঢুকেছে সেখানে, আখাউড়ার যুদ্ধ সেটা। আমরা সেখানে সরি ব্যাটল অফ গঙ্গাসাগর, ব্যাটল অফ গঙ্গাসাগর। তো সেখানে মানে এরকম সেখানে ধর্ম জাতপাত এসবের কথা কেউ ভাবতেও না, কিছু না। আমাদের একজন শিখ হচ্ছেন আমাদের ইস্টার্ন আর্মি কমান্ডার, যৌথ কমান্ডার ভারত এবং বাংলাদেশের বাহিনীর। জেনারেল শ্যাম মানেকশ একজন পার্সি, জেনারেল জেকব উনি একজন ইহুদি। মানে এই হচ্ছিল তখন ভারতীয় সেনাবাহিনীর বিন্যাস। তারা লড়াই করছে শেখ মুজিবুর রহমানের কে ক্ষমতায় বসাবার জন্য, যিনি একজন মুসলমান। ওনার দেশের কমান্ডাররা অনেকে মুসলমান, তার নিচে অনেকে হিন্দু। এই সব কথা তখন খুব ভাবতো না। এখন আমরা এসব কথা খুব লজ্জাজনক ভাবে আমরা বলছি। যাই হোক, সেই রিপাবলিকটার বিরুদ্ধে এই সংপরিবারের যে এজেন্ডা, ওই ছবিটা সরিয়ে একটা আজগুবি কবেকার ইতিহাসের ইতিহাস না, একটা অলিক কল্পনা প্রসূত ছবি, যার সঙ্গে লজ্জা জুড়ে আছে। ওই প্যাংগং এর ধারে ট্যাঙ্ক, প্যাংগং-এ আমরা 64 স্কোয়ার কিলোমিটার জমি হারিয়েছি এই গত 4 বছরে। আমাদের ভারতীয় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, ওখানে যে পর্বত বলবো না, হাইট, উচ্চতাকে বলে ফিঙ্গার 8, সেখানে মানা হতো। সেখান থেকে আমরা ফিঙ্গার 4-এর পেছনে চলে এসেছি। 64 স্কোয়ার কিলোমিটার জমি সেখানে আমরা হারিয়েছি। সেখানে এটা চাণক্যরই, এটা বলা যায় চাণক্যরই মানে কি বলবো, যোগ্য অবদান বটে। এবং গরুড় ইত্যাদি গুলো যোগ্য অবদান। রথে করে যুদ্ধ করছে না চায়না, ওখানে অত্যাধুনিক যুদ্ধ অস্ত্র নিয়ে যুদ্ধ করছে, সেখানে আপনি না হেরে আর জিতবেন কি করে। যাই হোক, এবং খুব থেকে মজার ব্যাপার কি জানেন সোফিয়া ম্যাডাম, আজকে উপমহাদেশে একটা প্রবল ইউনিটি দেখতে পাচ্ছি এত গালিগালাজের মধ্যে। ওই 71-এর স্বাধীনতার যে চূড়ান্ত মুহূর্ত, যে নিয়াজি সারেন্ডার ডকুমেন্ট সই করছেন, সেই ছবিটা কারা কারা অপছন্দ করছে বলুন? বাংলাদেশি ইউনূস সরকার সেটা অপছন্দ করছে। তারা এসেই ওই 71-এর বিজয় গৌরবের পুরো গল্পটা তারা উড়িয়ে দিয়েছে, বলে যে রিসেট করলাম। ইউনূস সাহেব সেখানে টিভি ইন্টারভিউতে বলছে রিসেট বাটন আমরা টিপেছি, 71 ভুলে যান, ওসব ভুলে যান। তারা মুক্তিযুদ্ধ এবং ভারতের অবদান এই পুরো জিনিসটাকে তারা চাচ্ছেন ভুলে যেতে। ওই ছবিটা তাদের হচ্ছে চোখে বিশ্বদৃশ্য। ইন্দিরা গান্ধী মেমোরিয়াল যে কালচারাল সেন্টার, প্রথম যেদিন টেক ওভার হলো, এই কু যেদিন হলো, 5ই আগস্ট যেদিনকে ঢাকা দখল করলো বিদ্রোহীরা, তারা আক্রমণ করলো শেখ মুজিবের হাসিনার বাড়ির সঙ্গে সঙ্গে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, মৈত্রী সেন্টার ভারত বাংলাদেশে। তারা ভারতের অবদান মুছে দিতে চাইলো, ওই ছবিটা মুছে দিচ্ছে। আমাদের মোদী সাহেবের সরকার সেই ছবি মুছে দিতে চাইছে। আমাদের ভুট্টো সাহেবের প্রবল চক্ষুশীল ছিল, অ্যালার্জি বেরিয়ে যেত গায়ে ওনার এই ছবি দেখলে। তাহলে আজকে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এক জায়গায় এক, ওই ছবিটার বিরুদ্ধে জেহাদ। কোথাও সেখানে গরুড়ের ছবি আর চাণক্যর ছবি, ওরা ওখানে হেফাজতে ইসলাম জামাতিরা তাদের নিজস্ব ওখানে দিন সারিয়ার ছবি আনবে, আর পাকিস্তানে তো ইসলামাইজেশন অফ দ্য আর্মি হয়েই গেছে জেনারেল জিয়ার সময় থেকে। এটা হচ্ছে আজকে ট্র্যাজেডি। এটা হচ্ছে যে আমাদের প্রাচীন, আমাদের যে মিডিয়েবল ভারত, যেটা ওই হানাহানি, বর্বরতা, অরঙ্গজেব, হ্যানজেব, এ হিন্দু ও মুসলমান, সেই যে মিডিয়েবল ভারত
সতীদাহ, বাচ্চা ভাসিয়ে দেওয়া গঙ্গায়, আহুতি দেওয়া, ঠিক আছে? সেই ভারত ফিরে আসছে, ওইদিকে পূর্বে বাংলাদেশে ফিরে আসবে, মানে চরমভাবে ইসলামাইজড সেখানে একটা এন্টিটি ফিরে আসবে, সেগুলার বাংলাদেশে সরিয়ে দেওয়ার অলরেডি কথা হচ্ছে। তাই অ্যাটর্নি জেনারেল বলেছেন কি হবে সেকুলারিজম দেখে, 90% লোক ওখানে মুসলমান। আর পাকিস্তানের কথা তো আর নতুন করে বলার কিছু নেই। ওই ছবি সরিয়ে দেওয়া আমার কাছে সিম্বল। আধুনিক উপমহাদেশের ওটা হচ্ছে ডিফিট, মধ্যযুগীয় বর্বরতার কাছে। ইতিহাসকে ভুলে যাওয়া, ভুলিয়ে দেওয়ার একটা প্রবল প্রচেষ্টা সব দিকেই দেখা যাচ্ছে। কর্নেল ভাদুড়ী, আপনার কাছে আসবো একজন সেনাকর্তা হিসেবে। আপনি বললেন যে আগেও অনেক রকম চিন্তা ভাবনা ছিল যে ভারতের এই শৌর্যকে বেশি করে দেখানো হচ্ছে, বাংলাদেশকে কোথাও সেভাবে অ্যাডমিট করা হচ্ছে না তাদের যে লড়াইটাকে। কিন্তু আপনার কি মনে হয় না যে এখন ব্যাপারটা আরো অনেক বেশি বেড়ে গেছে? একজন সেনাকর্তা হিসেবে আপনি এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? আমাদের আলোচনা শেষের দিকে সংক্ষেপে। দেখুন, বাংলাদেশিদের একটা সেন্টিমেন্টাল একটা অ্যাসপেক্ট আছে যে ইন্ডিয়া আমাদেরকে অতটা ইম্পর্টেন্স দেয় না। আমার অ্যাজ এ ইন্ডিয়ান আর্মি অফিসার আমার ওপিনিয়ন হচ্ছে, আমি যেটা বলেছিলাম, এটা ইন্ডিয়া আর পাকিস্তানের ওয়ার ছিল 1971। হ্যাঁ, ঠিক আছে, বাংলাদেশি আমাদের ইস্টার্ন আর্মি কমান্ডার ছিল, জয়েন্ট ফোর্সেস কমান্ডার ইন্ডিয়া বাংলাদেশ। বাংলাদেশটা কিন্তু তখন বাংলাদেশ লেখা হতো না, বাংলাদেশ, মানে ওই স্পেলিংটাই অন্যরকম ছিল। এখন যেমন বাংলাদেশ একটা ওয়ার্ড, তখন দুটো ওয়ার্ড ছিল, বাংলাদেশ, মানে তখন সিনারিওটাই অন্যরকম ছিল। আচ্ছা, যাই হোক, তো এই ইতিহাস কে মেটাবে? আমার বাবা 1971 ওয়ার ভেটারান। আমার বাবাকে বাংলাদেশ গভর্নমেন্ট ইনভাইট করে 30-40 ইন্ডিয়ান আর্মি এয়ারফোর্স ভেটারানসদেরকে বাংলাদেশ গভর্নমেন্ট অফিসিয়ালি ইনভাইট করে মানে সম্মান দিয়েছিল, আর কি কি সব দিয়েছিল। আমার বাবা ঢাকা গিয়ে অ্যাটেন্ড করে এসেছিল। ওই হিস্ট্রি কে মেটাতে পারবে? আমার মানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমার রেজিমেন্ট, মানে আমি যে আমার রেজিমেন্টের যে স্কোয়াড্রনটা কমান্ড করেছিলাম, আমার স্কোয়াড্রনের ক্লার্ক ওই রেমিংটন টাইপরাইটার টাইপ করতো। ওই টাইপরাইটারটা ছিল 1971 সাম্বা সেক্টর থেকে, সাম্বা না মানে ওদের অ্যাক্রস সিয়ালকোট সেক্টর থেকে। ওটা পাকিস্তান আর্মির একটা ইউনিটের ক্যাপচার্ড টাইপরাইটার। ওটা যতদিন না কম্পিউটারাইজ হলো ততদিন ওই রেমিংটন টাইপরাইটারটা ইউজ হতো আমাদের অফিসিয়াল ডকুমেন্ট সাইন করার জন্য। সুজন দেখালো জেনারেল নিয়াজির স্টাফ কার্ডটা এখনো আছে ইস্টার্ন আর্মি কমান্ডারের ফ্লিটের। ওটা এখন রেগুলারলি ইউজ হয় না। আমি যখন ফোর্ট উইলিয়ামে পোস্টেড ছিলাম তখন রেগুলারলি ইউজ হতো, আর্মি কমান্ডার ইউজ করতো। অফিস থেকে আর্মি হাউস, যেটা আলিপুরে, যেটা কমান্ড হসপিটালের কাছে, যেটা আর্মি কমান্ডার হাউস, ওখানে যেত সিএমপির দুটো পাইলট কার্স নিয়ে কলকাতার রাস্তার মধ্যে দিয়ে, সবাই দেখতো। ওটা এখন সেরিমোনিয়াল ইউজে থাকে। তো এইটা তো ইতিহাস, মানে এটা তো রেকর্ডেড হিস্ট্রি। এটা কে মেটাতে পারবে? একটা ছবি, শুধু এই ছবি, আর্মি চিফের লবিতে আমরা অফিসারদের যেটা মোস্ট কি বলে সেক্রেড, ফিল্ড মার্শাল ফিলিপ চ্যাটউড, মানে সে কমান্ডার ইন চিফ ছিলেন ইন্ডিয়ান আর্মি। সে আইএমএ এর ফার্স্ট ব্যাচ যখন পাস আউট করছিল 1932 সালে, তখন ওই পাসিং আউট ক্যাডেটসদেরকে, ওই অফিসারসদেরকে যে স্পিচ দিয়েছিলেন, ওই স্পিচের একটা কোট আমাদের অফিসারদের হচ্ছে ক্রিড, মানে ওটাকে চ্যাটউড ক্রেডো বলা হয়। আমি পড়ে শুনিয়ে দিচ্ছি চ্যাটউড ক্রেডো কি, মানে আমি বলছি ওটা কি, ইংরেজিতে বলছি, আপনারা বাংলায় বুঝে নেবেন। The safety, honor and welfare of your country comes first, always and every time. The honor, welfare and comfort of your men you command come next. Your ease, comfort and safety come last, always and every time. এটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি অফিসার্স। আমরা মানে
আমি এই পড়ে মানে এই জিনিসটা যেটা আমি রিপিট করছি আমার মানে শরীরে একটা কিরকম একটা ফিলিং হচ্ছে। এইটা হচ্ছে আমাদের ইথস। এই কোডটা আর্মি চিফের ওই লবিতে আরেকটা জায়গায় মানে এক জায়গায় এই 1971 সারেন্ডারের পেন্টিংটা লাগানো ছিল, আর আরেকটা জায়গায় এই এটা লাগানো ছিল, ওটাকেও সরিয়ে দিয়েছে। আর ওখানে রাম ওই যে কি যে পোয়েট, তার তার একটা হিন্দিতে একটা কাপলেট আছে, ওই কাপলেটটা কি আমি রামধারী সিং দিনকর যে মানে নন পোয়েট, তার একটা কিছু একটা ওখানে লাগে। এখন যদি ইন্ডিয়ান আর্মি চিফ চেটফুট মোটো নিজের ক্রিডো যেটা নিজের অফিস থেকে সরিয়ে দেয়, তাহলে কি বাঁচলো আমাদের ইন্ডিয়ান আর্মি? 1971 ওয়ারের সাকসেস তো এই চেটফুট ক্রিডোর ওপরে তো ডিপেন্ডেন্ট। ওই যে সন্দীপ বললো, ওই ব্যাটল অফ গরিবপুরে না, ব্যাটল অফ হিলিতে ফার্স্ট নাইটেই একটা কোম্পানির 4টে অফিসার গার্ডস ব্যাটালিয়নের 8 গার্ডস এর কিল্ড ইন। ওরা কেন কিল্ড ইন অ্যাকশন? বিকজ your ease, comfort, safety come last always and every time. কারণ those officers were leading the battle. তো এটাই যদি আমরা ডাইলিউট করা শুরু করে দিই, কি গরুর উড়ছে প্যাংগং লেকের আকাশে, মানে কিরকম আজব একটা সিচুয়েশন। মানে চাণক্য কি করছে ওখানে দাঁড়িয়ে প্যাংগং লেকের ধারে, বা অর্জুনকে গীতোপদেশ দিচ্ছে কৃষ্ণ প্যাংগং লেকের ধারে। মানে এটার কোনো যুক্তি আছে? মানে কে বানিয়েছে পেন্টিং আর কে লাগিয়েছে, অ্যাপ্রুভ করেছে ওটাকে ওখানে লাগাবার জন্য, ভগবানই জানে। যাই হোক, 71 ওয়ারের বাংলাদেশের লোকেরা এখন শুধু একটুখানি বাংলাদেশিদের মধ্যে একটু মানে ওদের আগে ওরা ইন্ডিয়ান কন্ট্রিবিউশনকে অ্যাকনলেজ করতো। এখন পলিটিক্যাল হাওয়া চেঞ্জ হয়েছে বলে ওরা এখন বলছে না না, ও ইন্ডিয়া শুধু আমরাই নিজে জিতে গেছি। অবস্থায় ছিল না। ইভেন ওয়েপনসও তো আমরাই দিয়েছিলাম, গ্যারিলাসদেরকে তো আমরা দিয়েছিলাম, মানে অনেক কিছুই আমরা দিয়েছিলাম। তো আমাদের হেল্প ছাড়া ওরা ইন্ডিপেন্ডেন্স অ্যাচিভ করতে পারতো না। চিটাগং ব্লকেট যদি না করতো আমাদের আইএনএস বিক্রান্ত ক্যারিয়ার গ্রুপ, তাহলে আর ভাইজাগের বাইরে যদি পিএনএস গাজীকে যদি আমরা ডিস্ট্রয় না করতাম, তো অত সোজা হতো না। মানে ইট ওয়াজ নট পসিবল। 1971 হিস্ট্রি মেটাতে পারবে না কেউই, বাংলাদেশিরাও মেটাতে পারবে না। আমাদের এরা পলিটিক্যাল রিজনের কারণে যদি মেটাতে চায়, মেটাতে পারবে না। যেমন সুজন বলল, ইট ইজ আ ল্যান্ডমার্ক। মানে দ্য ওয়ার্ল্ড অ্যাকনলেজেস দ্যাট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর পরে দিস কাইন্ড অফ আ প্রিসিশন, মানে ওয়েল প্ল্যান্ড, ওয়েল কোঅর্ডিনেটেড, ওয়েল এক্সিকিউটেড মিলিটারি অপারেশন হয়নি। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর পরে 93,000 মানে prisoners of war have not been taken by anybody, মানে হিস্ট্রিতে নেই কোন দেশে। তো এটা মেটাতে পারবে না, এই ইতিহাস মেটাতে পারবে না পলিটিক্স করে বা করে। পাকিস্তানিরা ওইদিকে নিজেদের লাফালাফি করতে পারে যে হ্যাঁ আমার বাংলাদেশিরা আমাদের আবার দোস্ত হয়ে গেছে, মুসলমান দোস্ত। বাট না, 71 cannot be written, and আমার মনে হয় না that East Pakistan can be created all over again. It can't be. আমাদের পলিটিক্যাল এখন যে এস্টাবলিশমেন্ট আছে, এদের ফরেন পলিসি হ্যান্ডলিং হ্যাজ টু বি ভেরি সেন্সিটিভ। এখন যখন বাংলাদেশ এত টার্ময়েলে আছে, আমরা নিজেদের আশেপাশে দেশদেরকে সাথে বেশি দোস্তি তো করে রাখিনি ইন দ্য লাস্ট 10 years। বাংলাদেশের সঙ্গে দোস্তি করে রাখতে হবে, মানে কিছু একটা করতে হবে। They have to be given concession. They have to be, and
Yeah, 71 war is 71 war. It was the glory of Indian Army. বেশ, আমরা একেবারে শেষে চলে এসেছি। সুজনদা, ইতিহাস ভুলিয়ে দেওয়ার এই যে একটা প্রতিযোগিতা, এবং সুজনদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। এবং বর্তমান সময়ের প্রেক্ষিতে সবশেষে আপনি কি বলবেন? আমার নতুন করে কিছু অ্যাড করার নেই, কিন্তু মেন জিনিসটা হচ্ছে মাইথোলজি ক্যানট অবলিটারেট হিস্ট্রি। এটা হচ্ছে যেটা সত্য সেটা সত্য, বাকি সব গল্প। এটা চোখে আঙুল দিয়ে আমরা দেখে দিচ্ছি, আর আমরা কলকাতায় বসে এগুলো চারপাশে এটা দেখতে পাচ্ছি। এখনো যারা ৭১-এর যুদ্ধে লড়েছিলেন, যারা অংশগ্রহণ করেছিলেন, তারা আমাদের চারপাশে এখনো আছে। কারোর সঙ্গে কথা বললে সবকিছুই আমরা জানি। বাঙালির ঘরে ঘরে আমরা জানি ৭১-এর ইতিহাস, এটা ভোলার নয়। বেশ, একেবারেই আমরা এই নোটেই শেষ করব। ভোলার নয়, ৭১-এর ইতিহাস সকলের জানা, বাঙালির ঘরে ঘরে। এবং আমরাও ছেলেবেলা থেকেই শুনে এসেছি সেই মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস। এখন নানা রকম ভাবে রাজনীতি বা অনেক কোনো কারণে, সামাজিক কারণে এই বিষয়টি নিয়ে হয়তো একটা নানা রকম দ্বন্দ্ব চলছে, কিন্তু আমরা আশা করব সেই দ্বন্দ্ব মিটে যাবে, সেই বন্ধুত্বের যে সোপান যা তৈরি হয়েছিল এবং সেটা বজায় থাকবে। অনেক ধন্যবাদ কর্নেল ভাদুড়ী, সন্দীপ বাবু এবং সুজনদা, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। আর দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।